সিনেমার শুরুতে 1952 সালের রোমানিয়ার একটি মঠকে দেখানো হয়, যেখানে মঠের দুজন সন্ন্যাসিনী একটি ঘরের দিকে এগোচ্ছিল। ঘরটিতে যাওয়ার রাস্তার চারিদিকে অনেক ক্রস চিহ্ন আটকানো ছিল। বোঝাই যাচ্ছিল কোনো শয়তানি শক্তিকে আটকানোর জন্য এগুলো রাখা ছিল। ঘরটির দরজাতে ল্যাটিন ভাষায় লেখা ছিল, ঈশ্বরের সঙ্গ এই পর্যন্ত। এদের মধ্যে বয়স্ক সন্ন্যাসিনীটি একটি পুরনো চাবি দিয়ে দরজাটি খোলে। অন্য সন্ন্যাসিনী সিস্টার ভিক্টোরিয়া খুবই ভয় ছিল এবং ভেতরে যেতে তাকে বারণ করছিল, কিন্তু বয়স্ক সন্ন্যাসিনীটি বলে যে এছাড়া আর কোনো রাস্তা নেই এবং তাকে ভগবানের ওপর বিশ্বাস রাখতে বলে। এরপর বয়স্ক সন্ন্যাসিনীটি ভেতরে প্রবেশ করলে কিছুক্ষণ পর তার আর্তনাদ শোনা যায় এবং রক্তাক্ত অবস্থায় সে দরজার কাছে এসে সিস্টার ভিক্টোরিয়াকে একটি চাবি দেয় এবং তাকে বলে যে তুমি জানো এই চাবি নিয়ে তোমাকে কি করতে হবে। এই শয়তানের এখান থেকে বেরোনোর জন্য একটা শরীর চাই, তাই এই শয়তান এবার তোমাকে ধরবে। শয়তানের কাছে নিজেকে সমর্পণ করবে না, কিন্তু যদি এই শয়তান তোমাকে একবার পেয়ে যায় তাহলে ঈশ্বরও তোমাকে রক্ষা করতে পারবে না। এই কথা বলতে বলতেই কোনো এক অদৃশ্য শয়তানি শক্তি সেই সন্ন্যাসিনীকে টেনে ভেতরে নিয়ে চলে যায়। এরপর সিস্টার ভিক্টোরিয়া ভয় সেই চাবিটি নিয়ে দৌড়ে তার ঘরের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দেখা যায় সেই শয়তান দরজা খুলে তাকে নেওয়ার জন্য এগিয়ে আসছিল। সিস্টার ভিক্টোরিয়া আর কোনো উপায় না দেখে আত্মহত্যা করা মহাপাপ জেনেও সেই শয়তানের কাছে নিজেকে সমর্পণ না করে জানলা থেকে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে এবং আমরা জানলার কাঁচে সেই শয়তানের প্রতিবিম্ব দেখতে পাই। পরে সেখানে কৃষক সিস্টার ভিক্টোরিয়ার মৃতদেহ বাইরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং তার মৃতদেহ কাকরা খুবলে খাচ্ছিল। এই খবর শুনে ভ্যাটিকান সিটিতে পোপরা বার্ক নামে একজন ফাদারকে ডেকে পাঠায় এই ঘটনা তদন্ত করার জন্য এবং তাকে সাহায্য করার জন্য তার সাথে সিস্টার আইরিনকে পাঠায়, যে এখন সন্ন্যাসিনী হওয়ার জন্য শপথ নেয়নি, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে তার সারা জীবন এখনও সমর্পণ করেনি। এবং তাদের দুজনকে সেই কৃষকের সাথে প্রথমে দেখা করতে বলে, যে প্রথম ওই সন্ন্যাসিনীর মৃতদেহ দেখেছিল। এখন ফাদার বার্ক গিয়ে ইংল্যান্ডে সিস্টার আইরিনের সাথে দেখা করে এবং তাকে সব কিছু জানায়, কিন্তু সিস্টার আইরিন বলে যে আমি তো রোমানিয়াতে কোনো দিনই যাইনি, আমি কী করে ওই এলাকার সম্বন্ধে জানবো। তখন ফাদার বার্ক বলে যে ভ্যাটিকানের পোপরা এই সিদ্ধান্ত নিয়েছে যখন, নিশ্চয়ই তোমাকে নির্বাচন করার কোনো একটা যুক্তি আছে। এখন ফাদার বার্ক ও সিস্টার আইরিন দুজনে রোমানিয়া এসে সেই কৃষক ফ্রেঞ্চির সাথে দেখা করে। ফ্রেঞ্চি তাদের জানায় যে সে প্রতি 3 মাস অন্তর ওই সন্ন্যাসিনীদের মঠে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে, কিন্তু গ্রামের কোনো লোক কোনো এক কারণে ভয় ওখানে যেতে চায় না। এরপর তারা 3 জনে গ্রাম থেকে সেই মঠের উদ্দেশ্যে ঘোড়ার গাড়ি চেপে রওনা দেয়, কিন্তু পথের মাঝখানে ঘোড়া আর এগোতে চায় না। ফ্রেঞ্চি তাদেরকে জানায় যে কেউ ওই অভিশপ্ত জায়গায় যেতে চায় না, এমনকি ঘোড়াটাও। এরপর তারা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সেই মঠে পৌঁছায়। তারা এই মঠের চারপাশে প্রচুর ক্রস চিহ্ন দেখতে পায়। ফ্রেঞ্চি তাদেরকে জানায় যে এই জায়গাটি এতই অভিশপ্ত যে গ্রামের লোকেরা এই জায়গা সম্বন্ধে কোনো কথাই বলে না, হয়তো এই ক্রস চিহ্নগুলো কোনো শয়তানকে এখান থেকে বের হতে বাধা দেয়। তারপর ফ্রেঞ্চি বলে যে সে সেই সন্ন্যাসিনীর মৃতদেহ নিয়ে হিমঘরে রেখে দিয়েছিল, যাতে তার দেহ বিকৃত না হয়ে যায়। এখন তারা হিমঘরে প্রবেশ করলে ফ্রেঞ্চি সেই মৃতদেহকে বসে থাকতে দেখে চমকে যায়। সে ফাদার বার্ককে জানায় যে সে যখন ওই সন্ন্যাসিনীর মৃতদেহ রেখেছিল তখন শোয়ানো অবস্থায় রেখেছিল। ফাদার জানায় যে পেশি সংকোচনের কারণে এসব হতে পারে, কিন্তু ফ্রেঞ্চি বলে যে ওই মৃতদেহ তো হয়তো অনেক দিন ধরেই ঝুলছিল। কিন্তু ফাদার সে ব্যাপারে গুরুত্ব দেয় না এবং তিনি সেই সন্ন্যাসিনীর হাতে রাখা সেই চাবিটি দেখতে পেয়ে সংগ্রহ করে। এরপর ফ্রেঞ্চি তাদেরকে হিমঘরের ভিতরে একটি দরজা দেখিয়ে জানায় যে সন্ন্যাসিনীরা বাইরে আসতো না, এই দরজা দিয়ে সেই হিমঘর থেকে খাদ্য এবং অন্যান্য সামগ্রী নিয়ে ভেতরে চলে যেত। এরপর সেই মৃত সন্ন্যাসিনীকে কবর দেওয়া হয়। এই সময় সিস্টার আইরিন কিছু কবরে ঘণ্টা ঝুলানো দেখতে পায় এবং সেটি দড়ি বাঁধা অবস্থায় কবরের ভেতর দেওয়া ছিল। ফাদার তাকে জানায় যে এই ব্যবস্থাটা মহামারীর সময় করা হয়েছিল, যাতে কোনো ব্যক্তিকে মৃত ভেবে যদি কবর দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি কবরের ভিতর থেকে ঘণ্টা নাড়িয়ে সকলকে জানিয়ে দিতে পারত যে সে এখনও জীবিত আছে। এখন ফ্রেঞ্চি তাদেরকে সেই জায়গাটা দেখায় যেখানে মূল প্রবেশ দরজাটার সামনে সিস্টার ভিক্টোরিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। এই সময় ফাদার বার্ক হঠাৎ করে জানলায় একজন সন্ন্যাসিনীকে দেখতে পায়, যে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। তারা অবাক হয়ে যায় এই দেখে যে সেই সন্ন্যাসিনীর মৃতদেহ যেখানে সিঁড়িতে পড়েছিল 2 সপ্তাহ পরেও রক্ত এখনও তাজা হয়ে আছে। এরপর তারা সকলে ভিতরে প্রবেশ করলে ভিতরে তারা মঠের প্রধান সন্ন্যাসিনীকে একটি চেয়ারে মুখ ঢাকা অবস্থায় বসে থাকতে দেখে। যখন ফাদার বার্ক জানায় যে তারা রোমের ভ্যাটিকান সিটির তরফ থেকে এখানে তদন্ত করতে এসেছে, তখন প্রথমে সেই প্রধান সন্ন্যাসিনী তাদেরকে বলে যে এখানে সব ঠিক আছে, আপনারা চলে যান। এরপর ফাদার যখন বলে যে সঠিক তদন্ত করে না গেলে ভ্যাটিকান সিটি হয়তো আরও কিছু লোককে পাঠাতে পারে, তখন প্রধান সন্ন্যাসিনী রাজি হয়ে যায় এবং যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যার পর থেকে তিনি যেহেতু মৌনব্রত করেন, তাই তাদেরকে মঠের বাইরে একটি বিশ্রামাগারে থাকতে বলে, যাতে পরের দিন সকালে এসে তারা দেখা করে মঠের সকলের সাথে কথা বলতে পারে। এরপর ফাদার বার্ক ফ্রেঞ্চকে গ্রামে চলে যেতে বলে এবং তদন্ত শেষ হয়ে গেলে কিছুদিন পরে এসে তাদের সাথে দেখা করতে বলে।
সন্ধ্যার সময় ফ্রেঞ্চি যখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে ফিরছিল, তখন সে অন্ধকারে মৃত সিস্টার ভিক্টোরিয়াকে হাতে ফাঁসির দড়িটি নিয়ে যেতে দেখে এবং সে কাছে গেলে সেই মৃতদেহ তাকে আক্রমণ করে। এবং ফ্রেঞ্চি যখন বাঁচার জন্য কিছু ক্রস চিহ্নের মাঝখানে এসে পড়ে, তখন সেদিকে আর সেই মৃতদেহটি আর এগোতে পারে না। তাই ফ্রেঞ্চি বুদ্ধি করে সেখান থেকে একটি ক্রস চিহ্ন তুলে সাথে করে নিয়ে সেখান থেকে পালায়। এখন সেই মঠের বিশ্রামাগারে সিস্টার আইরিন ফাদারকে বলছিল যে সে ছোটোবেলায় মানুষচক্ষে প্রচুর ঘটনা দেখতে পেত, তাই তার বাবা মা তাকে পাগল ভাবত। কিন্তু রোমের ভ্যাটিকান সিটির পোপেরা জানতে পেরে তাকে এই ব্যাপারে সাহায্য করে এবং সে আরও জানায় যে প্রতিটি স্বপ্নের বিষয়বস্তু আলাদা হলেও শেষ পর্যন্ত একটা জিনিস একই থাকতো, যেটা হলো মাদার মেরি সবসময় তাকে রাস্তা দেখাতো। তখন ফাদার বার্ক তাকে বলে যে সেও অনেক ঘটনা তদন্ত করেছিল, তার মধ্যে তোমার মতনই এরকম একটি ঘটনা ছিল যেখানে একটি বালক ড্যানিয়েলের এরকম দৃশ্য দেখার ক্ষমতা ছিল, কিন্তু আসলে শয়তান তাকে বশীভূত করে এইসব দেখাচ্ছিল। বালকটি তাকে বাঁচানোর জন্য ফাদারের কাছে আর্তনাদ করতে থাকে। যখন তিনি সেই বালকটির উপর ঝাড়ফুঁক করে শয়তানকে তাড়াবার চেষ্টা করছিল, সেই বালকের দেহ এই ধকল সহ্য করতে পারেনি এবং শেষ পর্যন্ত সে মারা যায়। ফাদার বার্ক জানায় যে তিনি এখনও সেই ঘটনার জন্য অনুশোচনা করেন এবং বালকটির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করেন। এখন মাঝরাতে ফাদার হঠাৎ রেডিওতে গানের আওয়াজ শুনতে পায় এবং সে উঠে দেখে যে সিস্টারও শুয়ে ঘুমাচ্ছিল। এখন সেই রেডিওর কাছে গেলে তিনি হঠাৎ সে আগের মৃত বালক ড্যানিয়েলকে দেখতে পায় এবং তার পিছু করতে করতে তিনি কবরস্থানে পৌঁছান। তারপর হঠাৎ ড্যানিয়েল তার সামনে আসে এবং তার মুখের ভেতর থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে ফাদারের ওপর আক্রমণ করে। ফাদার পিছু হটতে গিয়ে একটি আগে থেকে খোঁড়া কবরের মধ্যে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে কোনো অদৃশ্য শয়তানি শক্তি সে কবরটিকে চাপা দিয়ে দেয়। ফাদার কবরের ভিতর থেকে চিৎকার করতে থাকে এবং ঘণ্টাটি নাড়তে থাকে যাতে সিস্টার আইরিন তাকে সাহায্যের জন্য আসে। দেখা যায় সিস্টার আইরিনের হঠাৎ একটি দমকা হাওয়ায় ঘুম ভেঙে যায় এবং আমরা তার পিছনে এক সন্ন্যাসিনীর ছায়ামূর্তিকে দেখতে পাই। এখন আইরিন কিছু আওয়াজ লক্ষ্য করে একটি ঘরে এলে দেখা যায় সেখানে অনেক সন্ন্যাসিনী প্রার্থনা করছে এবং হঠাৎ করে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয়ে আয়না থেকে বেরিয়ে পৈশাচিক সন্ন্যাসিনী হয়ে তাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে সিস্টার আইরিন দেখে যে সেই ঘরটা পুরোটাই ফাঁকা এবং সেখানকার ক্রুশবিদ্ধ মূর্তিটি ভেঙে নিচে পড়ে যায়। এরপর সিস্টার ভয়ে সেখান থেকে পালাবার সময় ফাদারের ঘণ্টার আওয়াজ শুনতে পেয়ে কবরস্থানে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় সব কটা ঘণ্টাই একসাথে নড়ছে। তারপর সিস্টার তার ছোটোবেলা থেকে পাওয়া ঈশ্বর প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ফাদারের কবরটির অবস্থান বুঝতে পারে এবং সে একটি বেলচা নিয়ে কবরের মাটি খুঁড়তে থাকে। এদিকে দেখা যায় অন্ধকার কবরের ভিতর ফাদারের মুখ একটি শয়তানি হাত এসে চেপে ধরে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার আগেই সিস্টার তাকে উদ্ধার করে নেয়। আইরিন ফাদারকে জিজ্ঞাসা করে, আপনি কবরের ভিতর পৌঁছালেন কী করে? এখানে তো কোনো গর্তই ছিল না। তখন ফাদার তাকে বলে এখানে কোনো একটা খুব শক্তিশালী শয়তানি আত্মা আছে। এরপর তারা সেই কবরের ভিতর একটি কঙ্কালের সাথে কিছু বই দেখতে পায় এবং বইগুলোকে তারা সংগ্রহ করে নেয়। পরের দিন সকালে যখন তারা প্রধান সন্ন্যাসিনীর সাথে দেখা করার জন্য মূল প্রবেশদ্বারে পৌঁছায়, তারা সিঁড়িতে আগের দিন থেকে অনেক বেশি তাজা রক্ত দেখতে পায়। তারা কিছু বুঝতে না পেরে ভেতরে ঢুকলে ভেতরের একটি গেট আপনা থেকে খুলে যায়। এখন ফাদার জানায় যে যেহেতু সন্ন্যাসিনীদের মঠে তার প্রবেশের অধিকার নেই, তাই সিস্টার আইরিনকে সেই চাবিটি দিয়ে ভিতরে পাঠায় যাতে সেই চাবিটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে আনতে পারে। এখন সিস্টার আইরিন ভেতরে ঢুকে একজন সন্ন্যাসিনীকে দেখতে পায় এবং তার পিছু করতে করতে একটি প্রার্থনা ভবনে প্রবেশ করে। তাকে ডাকতে গেলে আরেকজন সিস্টার ওয়ানা তাকে বারণ করে। সে বলে যে এখানে 24 ঘন্টা প্রার্থনা করতে হয় এবং আমরা পালা বদল করে একজন প্রার্থনা করি। এরপর সিস্টার ওয়ানা তার সঙ্গে সিস্টার আইরিনকে আসতে বলে। এদিকে দেখা যায় সন্ধ্যায় ফ্রেঞ্চি গ্রামে গিয়ে যখন একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছিল, তখন সে রেস্তোরাঁর মালিকের কাছ থেকে জানতে পারে যে ওই অভিশপ্ত মঠের জন্য গ্রামে অনেক খারাপ কিছু হচ্ছে। রেস্তোরাঁর মালিকটি বলে যেমন আজকেই একটি বালিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং তুমি যাদেরকে আজকের এই মঠে দিয়ে এসেছো দেখবে হয়তো কালকের ওরা বেঁচে নেই। ফ্রেঞ্চি এই কথা শুনে সেখানে রাখা একটা বন্দুকের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে শুরু করে। এদিকে দেখা যায় ফাদার বার্ক যেহেতু মঠের ভেতরে ঢোকেনি, তাই গেটের বাইরে বসে আগের দিন যে ঘটনাটা ঘটেছিল সেই নিয়ে কবর থেকে পাওয়া বইগুলিতে কী লেখা আছে সেগুলো দেখছিল এবং সেখান থেকে জানতে পারে যে মুখ থেকে বিষাক্ত সাপ বের হয় এই হিংস্র নরকের শয়তানের নাম হলো ভ্যালাক। তখনই ফাদার দেখতে পায় যে মঠে ঢোকার সেই গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করে সিস্টার আইরিনকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পান না। এদিকে দেখা যায় সিস্টার আইরিন সিস্টার ওয়ানার কাছ থেকে এই মঠের ইতিহাস সম্পর্কে জানতে চায়। সিস্টার ওয়ানা তাকে বলে যে এই দুর্গটা 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীর মধ্যে একজন রাজা তৈরি করেছিল। তিনি বিভিন্ন কালো জাদুবিদ্যার সাহায্যে নরকের শয়তানি শক্তি অর্জন করতে চেয়েছিল। নরক এই সুযোগে তাকে দিয়ে একটা প্রবেশদ্বার তৈরি করায় যাতে নরকের এক ভয়ঙ্কর শয়তান এই পৃথিবীতে আসতে পারে। কিন্তু সেই শয়তান যখন পৃথিবীতে আসতে যাচ্ছিল, তখনই চার্চের বাহিনী এসে রাজাকে হত্যা করে এবং একটি পবিত্র সংরক্ষিত পাত্র থেকে যীশুখ্রিস্টের রক্ত নিয়ে সেই প্রবেশদ্বার বন্ধ করে দেয় এবং দুর্গটিকে সন্ন্যাসিনীদের মঠ হিসেবে প্রতিষ্ঠা করে
এবং এখানে সারাক্ষণ প্রার্থনা করা হয় যাতে ওই শয়তান পৃথিবীতে আর ফিরে আসতে না পারে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবর্ষণের ফলে মঠে প্রবল কম্পন শুরু হয় এবং ওই শয়তানি শক্তি ওই প্রবেশদ্বার খোলার আরেকটি রাস্তা খুঁজে পায়। এখন সিস্টার আইরিন জানায় যে কাল রাতে আমি একজন সন্ন্যাসিনীকে দেখেছি, কিন্তু তাকে দেখে মোটেই পবিত্র বলে মনে হচ্ছিল না। তখন সিস্টার ওয়ানা বলে যে আমরাও তাকে দেখেছি, ওটা কোনো সন্ন্যাসিনী না, ওটা এক শয়তানি শক্তি যে সন্ন্যাসিনীর বেশে চারিদিকে ঘুরে বেড়ায় এবং সে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রূপ ধরে আমাদেরকে ছলনা করে। এবং আমার মনে হচ্ছে এখানে এই শয়তানি শক্তির উপস্থিতির অর্থ হচ্ছে নিশ্চয়ই নরকে সেই প্রবেশদ্বার আবার খুলে গেছে এবং ওর জন্যই হয়তো সিস্টার ভিক্টোরিয়াকে আত্মহত্যার মতো মহাপাপ করতে হয়েছে। এই কথাবার্তা চলাকালীনই হঠাৎ আরেকজন সন্ন্যাসিনী এসে সিস্টার ওয়ানাকে জানায় যে এবার তোমার প্রার্থনার সময় হয়ে এসেছে, তাই তোমাকে যেতে হবে। এবং সিস্টার আইরিনকে দেখে বলে যে তুমি এখনও সন্ন্যাসিনীর শপথ নাওনি, তাই তোমার এখানে আসা উচিত হয়নি, তোমাকেও এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কিন্তু সিস্টার ওয়ানা সিস্টার আইরিনকে বলে যে এখন যেহেতু গেট বন্ধ হয়ে গেছে, তাই তোমাকে রাতে এখানে থাকতে হবে, কাল সকালে গেট খুললে তারপর যাবে। এখন সিস্টার ওয়ানা আইরিনকে সেই ঘরটাতে থাকতে দেয় যেখান থেকে দড়ি দিয়ে ঝুলে সিস্টার ভিক্টোরিয়া আত্মহত্যা করেছিল। যাবার সময় আইরিন সেই সিস্টারকে চাবিটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তারপর সে বাইরে থেকে দরজা চাবি দিয়ে চলে যায়। এদিকে দেখা যায় ফাদার বার্ক মঠের একটি নকশাতে সিস্টার আইরিন এখন কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করছিল এবং নকশাতে নরকের প্রবেশদ্বার জায়গাটিও দেখতে পায়। তখনই ফাদার প্রধান সন্ন্যাসিনীর আওয়াজ শুনতে পায়, যে বলে যে মঠের ভেতরে আর যাওয়ার কোনো রাস্তা নেই। ফাদার বলে যে এই জায়গাটায় খারাপ কিছু একটা ঘটছে। প্রধান সন্ন্যাসিনী বলে যে এখানে মঠের একটা ইতিহাস আছে যেটা মোটেই ভালো না এবং যার জন্য আমরা এখনও অনুশোচনা করি। ফাদার বলে যে মরার সময় সিস্টার ভিক্টোরিয়া হাতে একটা চাবি ধরেছিল, ওটা কিসের চাবি? উত্তরে তিনি বলেন যে এখন অনেক দেরি হয়ে গেছে এবং সিস্টার আইরিনও আর ফিরবে না। এই বলা মাত্রই প্রধান সন্ন্যাসিনীর ঘাড় ভেঙে একপাশে পড়ে যায় এবং ফাদারের হাতে আলোটাও নিভে যায়। ফাদার তার কাছে গেলে একটি শয়তানি মৃত মানুষের মতন ফাদারের হাত চেপে ধরে। ফাদার ভয় পেয়ে সরে এলে সেখানে আর কাউকেই দেখতে পায় না। এদিকে দেখা যায় রাতে স্বপ্নে সিস্টার আইরিন সেই নরকের প্রবেশদ্বারের কাছে গেছে এবং সেখানে মাদার মেরির একটি মূর্তি দেখা যায় এবং আইরিনকে বলতে শোনা যায় মাদার মেরি রাস্তা দেখাবেন এবং সেই প্রবেশদ্বার থেকে সেই পৈশাচিক শয়তানি সন্ন্যাসিনীকে বের হতে দেখে এবং চারিদিকে রক্তে ভেসে যেতে দেখে ভয় চিৎকার করে আইরিন ঘুম থেকে জেগে ওঠে। জেগে উঠে সে সামনে তার ঘরের ভিতর একজন সন্ন্যাসিনীকে প্রার্থনা করতে দেখে এবং আমরা দেখতে পাই দেওয়ালের ক্রস চিহ্নটা আস্তে আস্তে উল্টে যায়, অর্থাৎ শয়তানের উপস্থিতি বোঝা যায়। এরপর সিস্টার আইরিন তার কাছে গেলে আর তাকে দেখতে পায় না। এছাড়া সে হঠাৎ সিস্টার ভিক্টোরিয়াকে আত্মহত্যা করতেও দেখতে পায়। এরপর তার ঘরে লক করা দরজাটা আপনা থেকে খুলে যায় এবং আমরা সিস্টার আইরিনের পিছনে সেই শয়তানি সন্ন্যাসিনীকে দেখতে পাই। এরপর সিস্টার পিছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে একটি মোমবাতি নিয়ে অন্য সিস্টারদের খুঁজতে খুঁজতে সেই দরজাটার কাছে পৌঁছায় যেখানে লেখা ছিল ঈশ্বরের সঙ্গ এই পর্যন্ত। দরজাটা ধীরে ধীরে খুলে যায় এবং সিস্টার আইরিন সেখানে সেই পৈশাচিক সন্ন্যাসিনীকে দেখতে পায়। আইরিন তাকে দেখে ভয়ে পালাতে গেলে সেই শয়তান তাকে এবং তার কাছে থাকা সেই চাবিটি শুদ্ধ নিজের দিকে টানতে থাকে। আইরিনের অনেক চেষ্টা সত্ত্বেও যখন শয়তান তার দিকে আইরিনকে টেনে নেয় তখন আইরিনের চোখ বন্ধ হয়ে যায়। চোখ খুললে সে দেখে যে সে সেই বন্ধ দরজাটাতে তার হাতে থাকা চাবিটি অবস্থায় আটকে আছে এবং সঙ্গে সঙ্গে দরজা ভেঙে দুটো হাত এসে তাকে চেপে ধরে। সিস্টার কোনো ক্রমে সেখান থেকে পালায় এবং শয়তান তার পিছু নিতে থাকে। আইরিনের পালাবার সময় হঠাৎ সিস্টার ওয়ানা অন্ধকার থেকে তার মুখ চেপে ধরে তাকে টেনে আনে এবং ওয়ানা আইরিনকে বলে যে শয়তান এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, আমার সাথে তাড়াতাড়ি প্রার্থনা ঘরে এসে দেখা করো। এখন একমাত্র প্রার্থনাই আজকে রাতে আমাদেরকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে পারে। আইরিন সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রার্থনা ঘরে পৌঁছে দেখে যে আরেকজন সিস্টার ভয়ে খুব জোরে জোরে প্রার্থনা করছে এবং পাশে একটি মৃতদেহ সাদা কাপড়ে ঢেকে শোয়ানো আছে। আইরিন কাপড়টা সরিয়ে দেখে যে সেটা সিস্টার ওয়ানার মৃতদেহ ছিল, জানি একটু আগেই সে মারা গেছে। তখনই হঠাৎ সে দেখতে পায় যে অনেক সিস্টার সেই ঘরে প্রার্থনা করতে করতে ভয়ে ঢুকে প্রার্থনা ঘরের দরজা বন্ধ করে দেয়। একজন সিস্টার ভয়ে কাঁপতে কাঁপতে আইরিনকে বলে যে এখন শুধু প্রার্থনাই আমাদেরকে বাঁচাতে পারে, তোমাকে এখন শুধু ভগবানের দিকে তাকিয়ে প্রার্থনা করে যেতে হবে। সিস্টার আইরিন মাদার মেরির মূর্তির দিকে তাকিয়ে দেখে যে তার সারা মুখে রক্ত লেগে আছে এবং সেও ভয় পেয়ে সকলের সাথে প্রার্থনা করতে শুরু করে। হঠাৎ করে এক শয়তানি শক্তি এসে অনেক সিস্টারকে মেরে ফেলে এবং অন্যদেরকে মারাত্মকভাবে আহত করে দেয় এবং যীশুখ্রিস্ট ও মাদার মেরির মূর্তিটি ভেঙে ফেলে। তা সত্ত্বেও সিস্টার আইরিন তার প্রার্থনা চালিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই শয়তানি শক্তি ফাদার বার্কের কাছে এসে ছোট বালক ড্যানিয়েলের রূপ ধরে তাকে আক্রমণ করে। ফাদার কোনো ক্রমে পালিয়ে হিমঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ তার মনে পড়ে ফ্রেঞ্চি তাদেরকে বলেছিল যে সন্ন্যাসিনীরা বাইরে বেরোয় না, হিমঘরের ভেতরে আরেকটি দরজার মাধ্যমে তারা সমস্ত জিনিস ভেতরে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ফাদার বার্ক হিমঘরের ভিতরে সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে,
কিন্তু ভিতরে প্রবেশ করে আবার সেই একই দরজা দেখতে পায় এবং তখনই পিছন থেকে শয়তান সেই মৃত সন্ন্যাসিনীর রূপে এসে তাকে আক্রমণ করে। কিন্তু তখনই হঠাৎ ফ্রেঞ্চি এসে ফাদারকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ আমরা বুঝতে পারি যে ফ্রেঞ্চি রেস্তোরাঁয় বসে তখনই ঠিক করে নিয়েছিল যে সে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে দেখা যায় সিস্টার আইরিনকে সেই শয়তান আক্রমণ করে এবং তার পিঠে আঁচড় দিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও সিস্টার আইরিন এবং বাকি আহত সিস্টাররা প্রার্থনা চালিয়ে যেতে থাকে। হঠাৎ প্রার্থনা ঘরের বন্ধ দরজার পিছন থেকে ফাদার বার্ক সিস্টার আইরিনকে দরজাটা খুলতে বলে। সিস্টার আইরিন বাকি সিস্টারদেরকে জিজ্ঞাসা করে দরজাটা খুললে ফাদার বার্ক ও ফ্রেঞ্চি ভিতরে আসে। ফাদার বার্ক সিস্টার আইরিনকে জিজ্ঞাসা করে, তুমি ভেতরে কি করছিলে? তখন আইরিন বলে যে আমরা সবাই মিলে প্রার্থনা করছিলাম যাতে ওই শয়তানের শক্তি কমানো যায়। কিন্তু পিছনে তাকাতেই আইরিন বুঝতে পারে যে এগুলো সব কিছুই ভ্রম ছিল। সে দেখে যে সেই প্রার্থনা ঘরে কেউ নেই এবং প্রার্থনা ঘরটা আর আগের মতো নতুন নেই, বরং একটা পুরনো পরিত্যক্ত অবস্থায় আছে। এবং সেখানে সিস্টার ওয়ানার যে সদ্য মরে যাওয়া মৃতদেহটি কাপড় দিয়ে চাপা দেওয়া ছিল, আইরিন কাপড়টি সরিয়ে দেখে যে মৃতদেহটি বহু পুরনো হয়ে গেছে। এখন সকলেই বুঝতে পারে যে সিস্টার আইরিনের দেখা এই ঘটনাগুলো অনেক আগেই ঘটে গেছে এবং সিস্টার ওয়ানা সহ এই মঠের সমস্ত সন্ন্যাসিনী অনেক আগেই মারা গেছে এবং এই জায়গাটা আর পবিত্র নেই। হঠাৎই শয়তান সেই মৃতদের মধ্যে ঢুকে ফাদারকে আক্রমণ করে তার গায়ে ক্রস চিহ্ন গেঁথে দেয়। তারপর ফ্রেঞ্চির সাহায্য নিয়ে ফাদার সেই মৃতদের ওপরে ক্রস চিহ্ন ও পবিত্র জল দিয়ে মন্ত্র পড়তে থাকে। কিন্তু লোহার ক্রস চিহ্নটা প্রচুর গরম হয়ে যায় এবং সেই মৃতদেহে আগুন ধরে যায়। সেই মৃতদেহ আবার তাদেরকে আক্রমণ করলে ফ্রেঞ্চি বন্দুকের গুলি করে আবার সকলকে রক্ষা করে। এখন সিস্টার আইরিন সব কিছু বুঝতে পেরে সকলকে বলে যে শয়তানকে এই পৃথিবীতে আসতে গেলে কারুর দেহে প্রবেশ করতে হবে, যেটা সে এখনও পায়নি। এবং সিস্টার ভিক্টোরিয়া আত্মহত্যা করেনি, বরং তিনি শয়তানকে তার দেহ না দেওয়ার উদ্দেশ্যে আত্মবলিদান দিয়েছিল এবং আমাদেরকে সেই শয়তানকে আটকানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেই নরকের প্রবেশ দরজা বন্ধ করতে হবে। সিস্টার আইরিন তাদেরকে জানায় যে নরকের প্রবেশ দরজাটা মঠের নিচে সমাধিক্ষেত্রের মধ্যে আছে এবং একমাত্র পবিত্র পাত্রের ভিতরের যীশুখ্রিস্টের রক্ত দিয়েই ওই প্রবেশদ্বার বন্ধ করা যাবে। এখন ফাদার বার্ক জিজ্ঞাসা করে, তুমি কি জানো সেই রক্ত এখন কোথায় রাখা আছে? আইরিন বলে যে সিস্টার ওয়ানা তাকে জানিয়েছিল যে প্রধান সন্ন্যাসিনীর মৃতদেহ এবং এই চাবিটি সমাধিক্ষেত্র যাওয়ার পথে পাওয়া গিয়েছিল, তাই হয়তো ওই পবিত্র রক্তের সন্ধান ওখানেই পাওয়া যেতে পারে। কারণ সে এখন বুঝতে পেরেছে যে ছোটোবেলা থেকে সে যেগুলি দেখতে পেত সেগুলো স্বয়ং ঈশ্বরই তাকে কিছু একটা ইঙ্গিত দিত। তাই সে ফাদারের কাছে সিস্টার থেকে সন্ন্যাসিনী হওয়ার জন্য অনুমতি চায়। ফাদার তাকে শপথবাক্য পাঠ করিয়ে তাকে সন্ন্যাসিনীতে পরিণত করে। এরপর তারা তিনজনে নিচে গিয়ে মাদার মেরির আশীর্বাদে সেই দরজাটা খুঁজে পায় এবং দরজাটি সেই চাবিটা দিয়ে খুলে সেই পাত্রের ভিতরে রাখা যীশুখ্রিস্টের পবিত্র রক্তটি সংগ্রহ করে। ফাদার বার্ক সেই পাত্রটি আইরিনের গলায় দিয়ে দেয়। এরপর তারা তিনজনে সেই দরজাটির কাছে পৌঁছায় যেখানে লেখা ছিল ভগবানের সঙ্গ এই পর্যন্ত। ভিতরে প্রবেশ করে তারা পৃথকভাবে সেই নরকের প্রবেশদ্বার খোঁজার জন্য সব জায়গায় খুঁজতে থাকে। এই সময় শয়তান বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করতে থাকে। আইরিন একটি ঘরে প্রবেশ করলে সে নিজেকে হঠাৎ কালো জাদুবিদ্যায় ব্যবহৃত একটি চিহ্নের মধ্যে আবিষ্কার করে এবং সেখানে অনেক মুখ ঢাকা সিস্টারের মৃতদেহ তাকে আক্রমণ করে। আইরিন ভয়ে চিৎকার করলে সেই আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দরজা ভেঙে ফ্রেঞ্চি সেই ঘরে প্রবেশ করে। ফ্রেঞ্চি দেখে যে সেখানে সবার মুখ ঢাকা ছিল, তাই সে আইরিনকে সহজে চিহ্নিত করতে পারে না। তারপর সে আইরিনকে সেই চিহ্নটির মধ্যে হাওয়ায় ভেসে থাকতে দেখে। কাছে গিয়ে সে দেখতে পায় আইরিনের দেহের ভিতর সেই শয়তান তখন প্রবেশ করে গেছে এবং আইরিনের মধ্যে থাকা সেই শয়তান ফ্রেঞ্চিকে দূরে ছুড়ে দেয় এবং তাকে মারার জন্য এগিয়ে এলে ফ্রেঞ্চি বুদ্ধি করে আইরিনের গলায় রাখা সেই যীশুখ্রিস্টের রক্ত নিয়ে তার মুখে লাগিয়ে দেয়। ফলে শয়তান সঙ্গে সঙ্গে আইরিনের দেহ ত্যাগ করে দূরে চলে যায় এবং তারপর শয়তান রেগে গিয়ে ফ্রেঞ্চিকে আক্রমণ করে। আইরিন তাকে বাঁচাতে গেলে আইরিনকে দূরে একটি জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে শয়তান ফ্রেঞ্চিকে গলা টিপে মেরে দেয়। এদিকে চিৎকার শুনে ফাদার বার্ক সেই দিকে ছুটে এলে শয়তান ড্যানিয়েলের রূপে এসে বিষাক্ত সাপের মাধ্যমে ফাদার বার্ককে আক্রমণ করে এবং বিষাক্ত সাপটি ফাদারের চোখে কামড় দেয়। এই সময় আইরিন হঠাৎ দেখতে পায় যে জলাশয় ছিটকে পড়ার ফলে তার গলায় রাখা সেই পবিত্র রক্তের পাত্রটি গলা থেকে খুলে গিয়ে একটু দূরে জলে ভাসছে। আইরিন সেটিকে নিতে গেলে তখনই সেই পৈশাচিক সন্ন্যাসিনী তাকে আক্রমণ করে গলা টিপে ধরে জলের ভেতর ডুবিয়ে ধরে। এই সময় ফাদার তাকে বাঁচাতে গেলে সে ফাদারকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ওই শয়তান যখন ফাদারকে আক্রমণ করছিল, আইরিন সেই সুযোগে জলের ভিতরে সেই পবিত্র পাত্রটি থেকে যীশুখ্রিস্টের রক্তটি নিজের মুখে নিয়ে নেয়। আইরিন মারা গেছে ভেবে শয়তান যখন তাকে নিজের মুখের সামনে ধরে, তখন আইরিন নিজের মুখের মধ্যে থাকা যীশুখ্রিস্টের পবিত্র রক্তকে সেই শয়তান সন্ন্যাসিনীর মুখে ছুঁড়ে দেয়। ফলে সেই শয়তানের মুখ জ্বলতে থাকে এবং রক্তের কিছু ফোঁটা জলের ভিতরেও পড়ে। এখন আমরা দেখতে পাই যে নরকের সেই প্রবেশদ্বারটি আসলে সেই জলাশয়ের নিচেই ছিল এবং রক্তটি পড়া মাত্রই সেই প্রবেশদ্বার বন্ধ হতে শুরু করে এবং শয়তানকে ভিতরে নিয়ে সেই প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়।
এবং এদিকে দেখা যায় আইরিন অজ্ঞান অবস্থায় সেই জলের ভেতর ডুবে আছে। তখনই আমরা দেখতে পাই যে ফ্রেঞ্চি, যাকে আমরা ভেবেছিলাম মারা গেছে, সে এসে আইরিনকে উদ্ধার করে এবং তার পেট থেকে জল বের করে তাকে বাঁচায়। এদিকে সেই নরকের প্রবেশদ্বারও বন্ধ হয়ে যায়। আইরিন তার প্রাণ বাঁচাবার জন্য ফ্রেঞ্চিকে ধন্যবাদ জানিয়ে তার আসল নাম জিজ্ঞাসা করে। ফ্রেঞ্চি জানায় যে তার আসল নাম মরিস। এরপর আইরিন সেই জায়গাটিতে মৃত সকল সন্ন্যাসিনীর আত্মার শান্তি কামনা করে ফাদার ও মরিস সহ সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। ফ্রেঞ্চি অর্থাৎ মরিস জানায় যে সে এখন রোমানিয়া ছেড়ে তার বাবার কাছে টমেটো চাষ করতে যাবে। এই সময় মরিসের ঘাড়ে চামড়ার ভিতর আমরা একটি উল্টো ক্রস চিহ্ন দেখতে পাই, অর্থাৎ আমরা বুঝতে পারি যে মরিসের অজান্তেই শয়তানের একটি অংশ মরিসের ভিতর প্রবেশ করেছে। এরপর এই ঘটনার 20 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এড ও লরেন ওয়ারেন নামে দুজন ভৌতিক তদন্তকারী একটি সভায় মরিস নামের একটি কৃষকের ওপর ঝাড়ফুঁক করার ভিডিও রেকর্ডিং দেখাচ্ছিল। সেখানে মরিস নামে কৃষকটির উপর একটি শয়তান আত্মা ভর করেছিল এবং আমরা বুঝতে পারি যে যখন শয়তান মরিসের গলা টিপে ধরেছিল তখনই শয়তান ভ্যালাকের মুখ থেকে একটি সাপ মরিসের দেহে প্রবেশ করে, অর্থাৎ শয়তানের একটি অংশ মরিসের দেহের ভিতরে ছিল। এবং লরেন ওয়ারেন, যার ছোটবেলা থেকে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল, সে মরিসের ভেতর সেই শয়তান সন্ন্যাসিনীকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। আর এটাই ছিল 2013 সালে মুক্তি পাওয়া দি কনজিউরিং সিনেমার প্রথম দৃশ্য, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আর সিনেমাটিও এখানেই শেষ হয়।